হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদের চোট। গতকাল ম্যাচে তিনি চোট পেয়েছিলেন, কারণ তাকে সেকেন্ড হাফে বদলি প্লেয়ার হিসেবে তাকে নামানো হয়েছিল। তারপর কিছুক্ষণ পরেই তার হ্যামস্ট্রিং চোট তিনি পেয়ে থাকেন, যার কারণে তাকে কিন্তু মাঠ ছাড়তে হয়েছিল, পুরো খেলতে পেরেছিল না। এবং তারপরে জানা গেছে যে তার হ্যামস্ট্রিং চোট হয়েছে, এবং হ্যামস্ট্রিং চোট যেটা অ্যালবার্তো রদ্রিগেজের বর্তমান সময় দাঁড়িয়ে রয়েছে, যার কারণে তিনি গত দুটো ম্যাচ খেলতে পারেনি। তারপর আশিক কুরিনের এসিএল ইনজুরি হয়েছে, তবুও সে অনেক দিনের জন্য বাইরে ছিলেন। তো সব মিলিয়ে সাহাল আব্দুল সামাদের চোটটা কতটা গুরুতর চোট এবং কত দিনের মধ্যে আবার সে ফিরতে পারেন। তো হ্যামস্ট্রিং চোট অবশ্যই একটা গুরুতর চোট। তো হ্যামস্ট্রিং চোট হলে কি হয় যে মোটামুটি ধরো একটা দুটো ম্যাচ পর গিয়ে তিনি আবার ফিরতে পারেন, এমনটাই ধরা হয়ে থাকে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে যদি ওই চোটটা হয়। আর তার থেকেও যদি বেশি হয় তাহলে তো সেটা কিছু মাসের জন্য বা কিছু সপ্তাহের জন্য সেই প্লেয়ারটি ছিটকে যায়। কিন্তু হ্যামস্ট্রিং চোটের ক্ষেত্রে খুব সম্ভবত একটা দুটো ম্যাচ হয়তো মিস করতে পারেন সাহাল আব্দুল সামাদ তার চোটটা নিয়ে। তাছাড়া অন্য কোনো সমস্যা থাকলে কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে। তো দেখা যাক শেষ অবধি কবে তিনি মাঠে ফেরেন, কিন্তু সময় লাগবে। একটা দুটো ম্যাচ অবশ্যই সাহাল আব্দুল সামাদ মিস করতে চলেছেন অ্যালবার্তো রদ্রিগেজের মতো। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইরানের ম্যাচটা নিয়ে কি খবর। তো দেখো, ইরানের ম্যাচটার ক্ষেত্রে যেটা হচ্ছে সমস্যা, যে কী কারণে ম্যাচটা 2 তারিখ খেলতে পারবে না, সেটা হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা। ইরানের একটা জনপ্রিয় রাজনৈতিক মানুষ বা রাজনৈতিক ব্যক্তি সেখানে মারা গেছেন, এবং তার জন্যই কিন্তু সেখানে এখন অন্যরকম, মানে ইরানের দেশে অন্যরকম একটা বিষয় চলছে, যার কারণে নিরাপত্তা ঠিকমতো দিতে পারবে কি পারবে না, বা নিরাপত্তার একটা বিষয় রয়েছে, সেটা নিয়েই কিন্তু মূলত প্রবলেম মোহনবাগান দলের। এবং এটা নিয়ে কিন্তু এএফসির কাছে একটা মেলও করেছে, বাট এএফসি এখনও কোনো রকম জবাব দেয়নি। কিন্তু এই ম্যাচটা ইরানে খেলতে যাচ্ছে না, এটা পুরোপুরি কনফার্ম। এবার এই ম্যাচের পয়েন্টস কিভাবে দেওয়া হবে, মানে ট্র্যাক্টর এফসি পুরো 3টে পয়েন্ট পেয়ে যাবে, নাকি এই ম্যাচটা পরবর্তী সময়ে কোনো ভেন্যুতে হবে, নাকি এই ম্যাচ থেকে এক পয়েন্ট দুটো দলকে দেওয়া হবে, এইটাই হচ্ছে মেন বিষয়। কিন্তু ম্যাচটা খুব সম্ভবত হচ্ছে না, এটুকু কিন্তু পুরোপুরি কনফার্ম। কারণ ম্যাচটা যদি খেলতে যেত তাহলে ব্যাঙ্গালুরু এফসির ম্যাচের পরের দিন, অর্থাৎ আজই কিন্তু রওনা দিয়ে দিত ইরানের উদ্দেশ্যে মোহনবাগান টিম। কিন্তু মোহনবাগান টিম শুধুমাত্র আজই রওনা দিত না, কারণ আজকে যাওয়ার জন্য প্লেনের টিকিট, তার পাশাপাশি হোটেলের যে কোন হোটেলে থাকবে, সবটাই কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো মোহনবাগান দলের। কিন্তু একটা কারণেই মোহনবাগান দল পিছিয়ে গেল, সেটা হচ্ছে নিরাপত্তা। কারণ ওখানে যা চলছে তাতে করে এখন ওখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে যায় তাহলে সেটা দায়ী কে হবে। তো সেটা নিয়েই কিন্তু মোহনবাগান দল মোটামুটি সেই রিস্কটা হয়তো নিতে চাচ্ছে না, যার কারণে এই ম্যাচটা খেলতে তারা যাবে না। এই হচ্ছে বিষয়। এবার নেক্সট আপডেট কোনটা? নেক্সট আপডেট রয়েছে নুনো রেইসকে নিয়ে। সপ্তম বিদেশি প্লেয়ার হিসেবে তাকে সই করানো হয়েছে। একটা বিষয় এই নুনো রেইসকে নিয়ে ক্লিয়ার করতে চাই, যে এই নুনো রেইসকে শুধুমাত্র ACL 2তে খেলাবে কোচ মলিনা। তো এমনিতেই দলে এত প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে ঠিকঠাক করে এখনও বোঝাপড়ার ঠিক হয়নি, বোঝাপড়ার অভাব রয়েছে। বোঝাপড়া যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো অন্যরকম ফলাফল আমরা দেখতে পারতাম কয়েকটা ম্যাচে। তো এমনিতেই নিজেদের প্লেয়ারদের মধ্যে এখনও বোঝাপড়া ঠিকঠাক হয়নি, তার মধ্যে নুনো রেইসকে নিয়ে আসা হয়েছে। নুনো রেইস শুধু বসে বসে ম্যাচ দেখছে, অলরেডি 2টো ম্যাচ দেখে নিল। ISL-এ ম্যাচ তিনি খেলতে পারবে না, কারণ তিনি সপ্তম বিদেশি, আর 7টা বিদেশি তো অ্যালাউ নেই। তো তাকে হুট করে যদি ACL ম্যাচে, যখন ACL ম্যাচ আসবে, হুট করে ACL ম্যাচে নামিয়ে দিলে সে কি খুব ভালো খেলবে? এটা একটা বড় প্রশ্ন। কারণ তিনি হয়তো প্র্যাকটিস করছেন, অনুশীলন করছেন, কিন্তু ম্যাচ খেলছেন না। এমনিতেই ISL-এ যারা খেলছে এই টুর্নামেন্টে, তাদের সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। তার মধ্যে আরও একটা নতুন প্লেয়ার আসলো, সে শুধু প্র্যাকটিস করছে, কিন্তু ISL-এর কোনো ম্যাচ খেলছে না, সে ডাইরেক্ট ACL-এ খেলবে। আর ACL-এ ওই সময়
কোনো রকম প্র্যাকটিস ম্যাচ বা কোনো রকম তার আগে ম্যাচ না খেলে ACLের ম্যাচে একটা প্লেয়ার ভালো খেলে দেবে, এটা কি কোনো দিন সম্ভব হয় বা এটা কি সম্ভব? এটা একটা বড় প্রশ্ন থাকছে। তো এটা কিভাবে কি করাবে মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচ মলিনা, এটা একটা বড় প্রশ্ন থাকলো। এই হচ্ছে নুনো রেইসকে নিয়ে আর একটা ব্যাপার। এর পাশাপাশি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে নুনো রেইসকে কিন্তু ISLের জন্য রেজিস্টার করানো উচিত। কেন এই কথা বলছি? কারণ মোহনবাগানের মাঝমাঠ যতই ইন্ডিয়ান প্লেয়াররা থাকুক, ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার, মাঝমাঠ বলতে কিছু নেই। নুনো রেইসকে অবশ্যই রেজিস্টার করানো দরকার, কোনো এক প্লেয়ারকে আনরেজিস্টার করিয়ে। আর সেটা ডিমিট্রি পেট্রাটাস, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, এই 4 জনের মধ্যে কোনো একজন। তো 4 জনের মধ্যে ডিমিট্রি পেট্রাটাস, জেমি ম্যাকলারেন বাদ দাও, গ্রেগ স্টুয়ার্ট কিংবা জেসন কামিন্সের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে বসিয়ে আনরেজিস্টার করিয়ে যদি নুনো রেইসকে রেজিস্টার করানো হয়, সেটা খুবই ভালো হবে আমার যেটুকু মনে হয়। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্রশ্ন কিন্তু একটা থেকেই গেল, একটা নতুন প্লেয়ার আসলো, সে ISLের ম্যাচ শুধু দেখেই যাচ্ছে, শুধুমাত্র প্র্যাকটিস করছে, কিন্তু সে খেলবে ACL তো আরও বড় টুর্নামেন্ট, আরও কঠিন প্রতিপক্ষ দলের বিরুদ্ধে খেলবে। আর সেই নতুন প্লেয়ারটা কি আদেও কি এই টিমের সাথে ভালো খেলবে? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকলো। দেখা যাক কী হয় শেষ অবধি। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একটা ট্রান্সফার রিলেটেড আপডেট। অবশ্যই হায়দ্রাবাদও যেভাবে বিদেশি চয়ন করছে, বিদেশি নিয়ে আসছে, হায়দ্রাবাদ FC দলটাও কিন্তু খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে আমার মনে হয়। 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার সই করিয়ে নিয়েছে, মানে চতুর্থ বিদেশি প্লেয়ার। 4 নম্বর বিদেশি প্লেয়ার সই করালো ব্রাজিলিয়ান ফুটবলার আন্দ্রেই অ্যালবা লাস্ট খেলেছেন আলবেনিয়ার টপ টায়ার লিগে, মানে ফার্স্ট ডিভিশন লিগে, যেখানে অবশ্যই আর্মান্দো সাদেকির দেশ। সেই আলবেনিয়ার টপ টায়ার লিগে তিনি খেলে এসছেন, এখন ফ্রি প্লেয়ার ছিলেন, তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে অবশ্যই হায়দ্রাবাদ FC দল। তো আরও একটা ব্রাজিলিয়ান ফুটবলার আমরা হায়দ্রাবাদ FC দলে দেখব। এছাড়া আমার মনে হয় যে জাও ভিক্টরের ঠিকঠাক একটা রিপ্লেসমেন্ট এই প্লেয়ারটি। তো এই যে মানে কোটি টাকার বিদেশি প্লেয়ারের পিছনে না ছুটে ভালো রিক্রুটমেন্ট করলে বা ভালো বিদেশি চয়ন করলে না, যে কোনো দল, কম বাজেটের দল হলেও, হয়তো বড় মাপের ক্লাব কিন্তু কম বাজেটের দল তৈরি করলেও ভালো বিদেশি প্লেয়ার আনলে সেই দলটা কিন্তু চ্যাম্পিয়ন্স হওয়ার যোগ্য দাবিদার থাকে। হয়তো এই বছর আমরা চমক দেখতে পারি যে মোহনবাগান, মুম্বাই, বড় বড় দলগুলোর মধ্যে কোনো এক দলও হয়তো ঠিকমতো সেমিফাইনাল কোয়ালিফাই করছে না, কিন্তু যে দলগুলোকে নিয়ে আশা নেই সেই দলের মধ্যে যে কোনো একটি দল চ্যাম্পিয়ন্স হয়ে যাচ্ছে।